নমস্কার, আমি নয়ন রায়। সারা ভারতবর্ষের নজর এখন বাংলাদেশের দিকে, মানে পদ্মা পাড়ের দেশ, মেঘনা নদীর পাড়ে আস্ফালন ক্রমাগত চলছে। আস্ফালন অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে তাদের কী অবস্থা, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলতে পারবেন। আচ্ছা, এর ব্যাখ্যাটা কী, অর্থনৈতিক প্যারামিটার কী, পার ক্যাপিটা ইনকাম কত, জানবো কীভাবে। তা আমার সঙ্গে যিনি রয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ভাস্কর গোস্বামী। ভাস্কর দা, স্বাগত, অভিনন্দন। নমস্কার। অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশ, পার ক্যাপিটা ইনকাম খেতে পাচ্ছে না, ক্ষুধার্তের তালিকায় রয়েছে, প্রতিদিন আস্ফালন করছে। অর্থনৈতিক বুনিয়াদী স্তরে যদি উন্নত না হয়, বাংলাদেশ আগামী 20 বছর তো ঘুরে দাঁড়াতে পারবে না। তো না, আপনি যথার্থই বলেছেন। তবে তার আগে এখনকার পরিস্থিতি আলোচনা করতে গেলে বাংলাদেশের ইতিহাসটা, ইদানিংকালের ইতিহাসটা একটু দেখে নেওয়া উচিত। প্রথমে যে গণ অভ্যুত্থান হলো সেটা কিন্তু ছাত্রদের হাত দিয়ে হয়েছিল, এবং শেখ হাসিনার যে স্বৈরাচার, নির্বাচন হয় না, এরকম অগণতান্ত্রিক পরিকাঠামো হটানোর জন্য ছাত্রছাত্রীরা একটা আন্দোলন করেছিল। পরবর্তীকালে আমরা দেখি সেই আন্দোলনের রাস্তা ছাত্রছাত্রীদের কাছে রইল না, মানে সেখানটা উগ্রবাদীরা আর কি মৌলবাদ জামাতদের হাতে চলে গেল পুরোটাই, এবং তারা পুরো হাইজ্যাক করে এখন তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশে। এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, একটা প্রতিবেশী রাষ্ট্র, মানে রাজ্য, মানে দেশের সাথে, আমাদের সাথে একটা ঘৃণার পরিবেশ তৈরি হয়ে গেছে। এবং পরিবেশটা কিভাবে তৈরি হয়েছে না, কলকাতা দখল করে নেবো আবার। এখানটাও আমাদের দুঃখের সাথে বলছি, কিছু লোকজন, রাজনীতিবিদরা আছে, তারাও বলছে নাকি ওই সংখ্যালঘুর কনভার্ট করে নিতে হবে। আসলে এটা গভীর চক্রান্ত। আপনি যদি একটু মাইনিউটলি ভাবেন, দর্শকরাও যদি অনুরোধ করবো ভাবুন আপনারা, সেটা হচ্ছে এপার বাংলা ওপার বাংলা মিলে যদি একটা আলাদা দেশ হতে পারে, এরকম কিন্তু একটা বৃহত্তর চক্রান্ত কিন্তু তলে তলে দানা বাঁধছে। এটা আপামর যারা বুদ্ধিজীবী মানুষ তারা কিন্তু সেন্স করতে পারছে, কারণ একই টোনে ওপার বাংলার কিছু উগ্র পলিটিশিয়ান কথা বলছে, সেই টোনে এপার বাংলারও কিছু লোকজন ওই টোনেই কথা বলছে আর কি। তাতে শাসকের অনেক লাভও হয়, মানে কেন্দ্রীয় শাসকের অনেক লাভ হয়, হিন্দুত্ব প্রপাগান্ডাটা তারা করতে পারে। তো এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন আমাদের কাজ হচ্ছে জনমানুষের কাছে আসল চিত্রটা তুলে ধরা, যে এই বিচ্ছিন্নতাবাদ বা এপার বাংলা ওপার বাংলা একই বাংলা, এবং দুটোই মানে কোনো একটা ধর্মীয় সম্প্রদায় রূপরেখা টেনে আলাদা হয়ে যাবে, এটা কিন্তু যে কোনো প্রচেষ্টাতে আটকাতে হবে। এটা হচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকের কর্তব্য। এটা 1 নম্বর। 2 নম্বর, জাস্ট সম্প্রতি বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক একটা এস্টিমেট দিয়ে জানিয়েছে যে বাংলাদেশের উন্নয়নের হার হচ্ছে 3.8%। 3.8% উন্নয়ন হার বাংলাদেশে। এই ডামাডোলের পর বাংলাদেশের ইতিহাস যদি দেখেন, অর্থনীতির ইতিহাস যদি দেখেন, তাহলে এতটা তলানিতে কোনোদিন নামে না। এবার বাংলাদেশ কি করছে না, নিজের পা নিজের কুড়ুলটা মারছে। বাংলাদেশের অর্থনীতিটা পুরোটা দাঁড়িয়ে আছে হচ্ছে আপনার আমদানি রপ্তানির ওপর। সে মানুষজনকে, বাংলাদেশের যারা নাগরিক, তাদেরকে খেতে দিতে পারবে না যদি খাদ্যশস্য, অন্য অন্য জিনিস উৎপাদিত জিনিস যাতে যদি এই সাইডের বর্ডার থেকে ওই সাইডে না যায়। সে চাল, গম, আলু, পেঁয়াজ, যা ইচ্ছা বলতে পারেন। তো এরকম পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বাংলাদেশ যেটা করছে, ভারতের সাথে যে একটা সম্পর্ক, ইউনিস গভর্নমেন্ট, সেটা কিন্তু তার নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। এবং তারা চেষ্টা করছে যে অন্য অন্য যে ধর্মীয় মৌলবাদী দেশ আছে, যথা পাকিস্তান, আরবের কিছু কান্ট্রি, তাদের কাছ থেকে এই সাহায্যটা নেওয়া। আপনি দেখুন, খুব ইন্টারেস্টিংলি, মিশরের কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের তত্ত্বাবধানের ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, তাদের সঙ্গে নাকি চুক্তি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঠন শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে পাকিস্তান সাহায্য করবে। যে দেশটা আতঙ্কবাদী স্বর্গরাজ্য, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী শেখাবে? না, শেখাবে যে কিভাবে আরও উগ্রপন্থী তৈরি করা হয়, আরও ধর্মীয় মৌলবাদের ভিত্তিতে কি করে একটা আতঙ্কবাদী দেশ তৈরি করা যায়, যেটা আমরা অতীতে দেখেছি পাকিস্তান বা আফগানিস্তানের ক্ষেত্রে আর কি, তালিবানের ক্ষেত্রে দেখেছি। পরবর্তীকালে সেটা আমরা এটাও দেখেছি যে এই দেশগুলো ধূলিসাৎ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধর্মীয় ভিত্তিতে একটা দেশ কখনো চলতে পারে না। সেটাই দুঃখের বিষয়, মোহাম্মদ ইউনূস সেটাই, সেই প্রচেষ্টা বা সেই লাইনে চেষ্টা করছে। এখানটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের বলবো, সবাই জানে দর্শকরা, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূসের নামে কিন্তু অনেকগুলো আইন বিরোধী কেস চলছে। ঠিক আছে, তো তছরূপের জিনিস চলছে, এবং সেটা কিন্তু সবাই জানে।
হঠাৎ মোহাম্মদ মানে উনি সাধু মহাপুরুষ ভাববার কারণ নেই? একদমই না, শান্তি নোবেল প্রাইজ পেয়েছে বলে মানে সবাই ওনাকে মানে মানে ভগবান হিসেবে পূজনীয় হবে সেটা ভাবার কোনো কারণ নেই। ওনার পাকিস্তানের প্রেম আছে ওনার? নিশ্চয়ই, নিশ্চয়ই আছে। এবং উনি যেটা করছেন মানে শান্তি পুরস্কার পেয়েছেন, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, আর শান্তি বীজ বপন করেছেন এখন উনি করছেন। এবং সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে তাও সেটা ধর্মীয় উপাদান দিয়ে। এতদিন লোকজনের কাছে ওনার একটা ইমেজ ছিল উনি শিক্ষিত, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান, কিন্তু গ্রামীণ ব্যাংকের যে আর্থিক দুর্নীতি তার ইতিহাস যদি আপনি দেখেন তাহলে মোহাম্মদ ইউনূসের এখন জেল থাকা উচিত। সেটা আলটিমেট আগামী দিনে হয়তো সেই পথই সেটা যেতে পারে, বেছে নিতে পারে, সেটা যেতে পারে। আপনি তো অর্থনীতির অধ্যাপক, আপনি জানেন যে বুনিয়াদী স্তরে অর্থনীতি দুটো ভাগে ভাগ করা হয়, বিভিন্ন ভাগে। তো আমাদের কৃষি এবং হচ্ছে শিল্প, আর কিছু ক্ষুদ্র অ্যাংজেলারি ইউনিটগুলো থাকতে পারে। যে দেশটা এখনও আমদানি রপ্তানির উপর নির্ভরশীল, যা আমাদের পেঁয়াজ, আমাদের সর্ষে, আমরা পদ্মার ইলিশ পাই বটে, আলু, যা যা সবজি ওরা খায়, বড় বড় কথাগুলো বলছে, সব আমাদের দেশ থেকে যায়। ওরা এখানটা আপনাকে একটু ইন্টারাপ্ট করে বলি, আপনি পদ্মার ইলিশ না খেলেও আপনার দিন চলে যাবে, কিন্তু আলু পেঁয়াজটা আপনার দৈনন্দিন লাগবে। তো বাংলাদেশ যেটা নিচ্ছে আমদানি রপ্তানি, মানে দেশটাকে জ্বালিয়ে দিয়ে ভারতের সাথে কোনো ইয়ে রাখবো না। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আপনারা তো জানেন কিনা জানি না, অনেকেই জানে না, যে বিদ্যুৎ সরবরাহ বাংলাদেশে পুরো আদানি করছে। সেটা যদি ইন্ডিয়া কাট আপ করে দেয় পুরো দেশটা অন্ধকারে থাকবে। আমি তো তিস্তা চুক্তি যেতে পারি নিশ্চয়ই। আমি তো জল না, তিস্তা চুক্তিটা একটা অন্য বিষয়, কারণ প্রাকৃতিক সম্পদ, ঢুকছি না, প্রাকৃতিক সম্পদ সেটা বাংলাদেশের সমান অধিকার আছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদন যে সরবরাহ